কালীঘাট তৃণমূলে অমাবস্যার আধার নামিয়ে অস্তমিত চন্দ্রিমার উদয় হলো ঋতব্রত তৃণমূলে। ঘটনাবহুল রাজ্য রাজনীতিতে আজ নিঃসন্দেহে বড় খবর এটাই। আর ক্রমশ হীনবল হতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করেছেন বিজেপিকে। আর অন্যদিকে উস্কানি ভাষণ মামলায় রেজিনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো আজ হুমায়ুন কবিরকে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু শুরুতে যে বড় খবরের কথা বলছিলাম সেটা দিয়েই শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাট তৃণমূল ছেড়েই ঋতব্রত তৃণমূলে গেলেন তিনি। ছেলের পথেই এবার ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমার উদয় হলো। এক মাসের মধ্যে রাজ্য সভানেত্রীর পদে ইস্তফা দিলেন। এই হচ্ছে সেই ইস্তফাপত্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। আর পদ ছাড়তেই চন্দ্রিমাকে ঋতব্রত তৃণমূলের স্বাগত জানানো হলো। এইটা বিরোধী দলনেতার ঘরে বিধানসভায় যখন বৈঠক করছেন, প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহারা বসে রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি আলোচনা শুরু করার আগে, আমার অতিথিদের কাছে যাওয়ার আগে দুটো বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে আমাদের, পরপর আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে এরপর চন্দ্রিমা ভট্টাচার্য কি করতে চলেছেন তা নিয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, একাধিক জল্পনার যা জন্ম দিয়েছে। এবং দ্বিতীয় বক্তব্য যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য কেন ইস্তফা দিলেন তার দায়িত্ব থেকে, তার উল্লেখ করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। দুটো বক্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের, শুরুতেই আপনাদের সামনে। পরিস্থিতিতে কেন আসতে হলো বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে, অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্ন চিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তারপরে আর কিছু করা যায় না। দেখুন কতটা গুরুত্বপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা আস্থাভাজন ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা এই তথ্যগুলো সামনে দিলেই আসে। যখন তৃণমূল কংগ্রেসের সরকার, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তর, স্বাস্থ্য এবং অর্থ দপ্তরের দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরে। তারপরে যখন চৌঠা মের পর পালাবদল হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হচ্ছেন, তখনও পর্যন্ত সেই তৃণমূল কংগ্রেসের রাজ্য ইউনিটের মাথায় কাকে বসানো হচ্ছে? চন্দ্রিমা ভট্টাচার্যকে। দর্শকদের খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে আমি কৃষ্ণ মিত্রর কাছে আসতে চাইবো, তার মানে এত গুরুত্বপূর্ণ এবং আস্থাভাজন একজন নেত্রীকে তোমরা ধরে রাখতে পারলেন না কৃষ্ণদা? না, দেখো, প্রথম কথা হচ্ছে যে লোকের তো অ্যাম্বিশন থাকতেই পারে, থাকাটা খুবই স্বাভাবিক, সকলেরই থাকে। বিশেষ করে যারা রাজনীতিতে সার্বজনিক জীবনে থাকে তাদেরও অ্যাম্বিশন থাকবে। বিশেষ করে যাদের ট্র্যাক রেকর্ড আছে, তারা বড় বড় গুরু দায়িত্ব সামলেছেন, মন্ত্রিত্ব থেকে দলের দায়িত্ব সামলেছে। তো নেত্রীর এখন এর থেকে অতিরিক্ত দেওয়ার কিছু নেই। তো এরপরে অ্যাম্বিশন থাকলে যেখানে কিছু পাওয়ার সম্ভাবনা জাগে, সেখানেই অনেকের দিকে মন যায়। চন্দ্রিমাদি অত্যন্ত সিনিয়র একজন মানুষ, অনেক দিন রাজনীতি করছেন, আমাদের মানে থেকে অনেক সিনিয়র প্রজ্ঞাতেও আর অভিজ্ঞতাতেও। তো সুতরাং উনি বিবেচনা করেছেন, উনি তো বলে দিয়েছেন উনি ব্যর্থ। তো সুতরাং এবার হবে। কিন্তু উনি যে বক্তব্যগুলো বললেন যে উনার নাকি কোনো মান অভিমান হয়েছেন, উনাকে নাকি আনুগত্য নিয়ে প্রশ্ন করা হয়েছে, নিশ্চয়ই ওনার বক্তব্যটা প্রাসঙ্গিক হতো যদি পরের চিত্রগুলো, পরের ভিডিওগুলো তোমাদের টিভির ক্যামেরায়, তোমাদের চ্যানেলের পর্দাতে যদি আমাদের না দেখতে হতো, যে এত ভারাক্রান্ত মন নিয়ে উনি যে বক্তব্যগুলো রাখলেন, তার পরক্ষণেই উনি যে কাজগুলো করলেন, যাদের সাথে বৈঠক করলেন, হাসতে হাসতে যেসব আমরা 1 ঘন্টা ধরে বৈঠক চলতে দেখলাম, তো সেখানে
মনে হলো না যে সেটা আগের বক্তব্যটার সাথে কোনো তারতম্য পরের আচরণটা দেখলাম হ্যাঁ, এই তো না। সন্দীপ তো হতেই পারে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এটাই বলছেন যে কালীঘাট তৃণমূলে দম বন্ধ করা পরিস্থিতি, এখন খোলা হাওয়া পাচ্ছেন ঋতুব্রত তৃণমূলে, তাই এখানে আসছেন। ব্যাপারটা হচ্ছে না, হ্যাঁ। যখন তুমি হাওড়া ব্রিজের কথা বলো, হ্যাঁ। যদি তোমার মনে বা তোমার চোখের সামনে হনলুলু শহরের চিত্রটা ভেসে আসে, তখন তার মানে তোমার বুদ্ধি বিবেচনা সম্পর্কে আমার মানে সন্দেহ জাগে। এত কাল ধরে তোমরা বলে গেলে এখানে বাকি প্যানেলিস্ট মানে আমার তো বুদ্ধি বিবেচনা নিয়ে প্রশ্ন তখনও জাগে, যিনি 1 মাস পরে শিবির বদলাবেন সেটা আঁচ করতে না পেরে তাকে রাজ্য কমিটির মাথায় বসিয়ে দিচ্ছেন, যিনি করছেন তার বুদ্ধি বিবেচনা নিয়ে কৃষ্ণ মিত্রর প্রশ্ন জাগে না? নেত্রীর এখন মন্ত্রিত্ব কাউকে দেওয়ার ক্ষমতা নেই, কেন কি আমরা আমাদেরকে জোর করে হোক, যে কোনো কারণে হোক, চুরি করে হোক, আমরা এখন পরাজিতর দলে আছি। তো সুতরাং আমরা বিরোধী দলের আছি। তো সুতরাং আমি আবার বলছি, এতকাল আমাদের শুনতে হলো, তৃণমূল শুনতে হতো কটাক্ষ করে, যাই হোক আমরা শুনতাম যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই ল্যাম্প পোস্ট 2-4টে এদিক ওদিক চলে গেছে বলে কার কত কি হাউতাস, কে কত বেশি বড় নেতা, বড় কে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আবার বলছি, হাওড়া ব্রিজ বা বিশ্ব বাংলা গেট দেখে বা সেই নামটা শুনে যাদের মনে দৃষ্টান্তগুলো কৃষ্ণ মিত্রর মনে পড়ছে কিনা আমি জানি না, যে ঠিক এইভাবে কৃষ্ণ মিত্র রা যখন শাসন ক্ষমতায় ছিলেন বিরোধীদের এভাবেই ভাঙিয়ে নিয়ে আসা হতো, এবং তখন তৃণমূল কংগ্রেস বলতো যে এই খোলা হাওয়া তো এইখানে রয়েছে, খোলা মনে কাজ করা এবং উন্নয়ন যোগ্যে সামিল হতে গেলে তো এছাড়া কোনো বিকল্প নেই, সে কারণেই সবাই আসছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।